ললিতা ছোটবেলা থেকেই প্রত্যেকের কাছে প্রশংসা পেতে খুবই ভালোবাসত। প্রত্যেক দিনই সে নতুন নতুন রান্না করে কিংবা অতিথিদের আপ্যায়ন করে প্রশংসা কুড়াতে পছন্দ করত। তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরের দিনই ললিতা তার শাশুড়ি মাকে বলে, মা, আমাদের বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? এই তো দুদিন আগেই আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হলো। এখন তো আপনাদের বাড়িতে অতিথি ভরে থাকার কথা। নতুন বউ হয়ে আমি অতিথি আপ্যায়ন করতে পারতাম তাহলে। সে কি, তুমি অতিথি আপ্যায়ন করতে চাও? এই প্রথমবার আমি শুনলাম আজকালকার কোনো মেয়ে নাকি অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে। এসব তো আগেকার দিনে বেশি ছিল। আসলে আমি ভাবলাম তুমি আসার পর যাতে একটু শান্তিতে থাকতে পারো, তাই অতিথিদের বিদায় দিয়েছি। কারণ অতিথি বাড়িতে থাকলে তাদের জন্য তোমাকে আলাদা আলাদা রান্না বান্না করতে হবে। তাতে কি হয়েছে? আমার অতিথি আসলে খুব ভালো লাগে, কারণ আমি অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। আমি রান্না করতেও খুব পছন্দ করি। তাই আপনাদের বাড়িতে অতিথি থাকলে আমার কোনো অসুবিধা হবে না। আপনি আমাদের বাড়িতে অতিথি নিমন্ত্রণ করে নিয়ে আসুন। আমি সবার সেবা যত্ন করতে চাই। এই কথা শুনে মালিনী দেবী ভীষণই খুশি হয়। তাই মালিনী দেবী তখনই তার বোন অহল্যা দেবীর বাড়িতে ফোন করে আর তাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। দেখতে দেখতে দুদিনের মধ্যেই অহল্যা দেবী তার পরিবারকে নিয়ে ললিতার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। মা, আপনি আমাকে আজকে বেশি করে টাকা দিন। আমি বাজারে আজকে যত রকমের সবজি, মাছ, মাংস পাবো সবকিছু কিনে নিয়ে আসবো। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে প্রথম অতিথি আসছে, তাদেরকে ভালো করে খাওয়াতেই হবে। এই শুনে মালিনী দেবী বৌমাকে 1000 টাকা দেয়। তাই ললিতা বাজারে গিয়ে সার্ডিন, ম্যাকারেল থেকে শুরু করে ইলিশ, কাতলা, রুই, বাটা এবং মাংসের মধ্যে হাঁসের মাংস, মুরগি, টার্কি, খাসির মাংস কিনে নেয়। কিন্তু এত রকমের মাছ মাংস কিনতে গিয়ে প্রায় 3000 টাকার বিল হয়ে যায়। আর যেহেতু ললিতার কাছে 1000 টাকা থাকে, তাই সে মাছ এবং মাংসওয়ালার কাছে 2000 টাকা ধার করে মাছ মাংস নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই রান্নাবান্না হয়ে গেলে ললিতা সবার আগে অতিথিদের বেশি বেশি করে মাছ মাংস পরিবেশন করে খাওয়ায়। তারা খাবার খেতে না চাইলে ললিতা জোর করে সবার পাতে বেশি বেশি পরিমাণে মাছ মাংস তুলে দেয়। আর এভাবেই অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে রান্না করা সমস্ত মাছ মাংস শেষ হয়ে যায়। যার ফলে মালিনী দেবীর পরিবার যখন খাবার খেতে বসে, তখন তাদের পাতে মাছ মাংস দেখতে পাওয়া যায় না। কিন্তু অতিথিদের সামনে মালিনী দেবী ললিতাকে কিছু বলতে পারে না। আজকে খুব বেশি মাছ মাংস খাওয়া হয়ে গেছে। কেমন একটা চোয়া চোয়া ঢেকুর উঠছে। আগে অলরেডি 2 বার বমি করেছি। তোমার কাছে কোনো অ্যান্টাসিড থাকলে আমাকে এনে দাও। আজকে এত বেশি খাওয়া উচিত হয়নি। তুমি জোর করে আমাদেরকে অনেক খাবার খাইয়ে দিয়েছো বৌমা। তাড়াতাড়ি গিয়ে অ্যান্টাসিড নিয়ে এসো। এই শুনে ললিতা ঘরে গিয়ে অ্যান্টাসিড খুঁজতে শুরু করে, কিন্তু সে নিজের ঘরে অ্যান্টাসিড খুঁজে পায় না। ঘরে তো অ্যান্টাসিড খুঁজেই পাচ্ছি না। তার থেকে ভালো ফ্রিজে অনেকগুলো লেবু আছে, আমি ওনাকে লেবুর শরবত করে দিলে ওনার হয়তো অ্যাসিডিটি কমে যাবে। এই মনে করে ললিতা অনেক বেশি বেশি লেবু দিয়ে শরবত বানাতে শুরু করে। আর সেই শরবত ললিতা অহনা দেবীকে খেতে দিলে অহনা দেবী ইনো মনে করে সেই শরবত খেয়ে ফেলে। কিন্তু তার অনেক বেশি অ্যাসিডিটি হওয়ায় লেবু জল খাওয়ার ফলে সে প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে। তোমাকে আমি অ্যান্টাসিড দিতে বলেছিলাম, তুমি লেবু দিয়েছো কেন? আমি তো ইনো ভেবে খেয়ে ফেললাম। এখন আমার ভীষণ পরিমাণে গা গোলাচ্ছে। উফ, আমার খুব শরীর খারাপ করছে। এই বলে অহনা দেবী তাড়াতাড়ি করে বাথরুমে ছুটে যায়, যা দেখে মালিনী দেবী বড্ড চিন্তায় পড়ে। মাসিমা আমাকে নিজেই বললেন যে ওনার খুব অ্যাসিডিটি হয়েছে, তাই আমাকে অ্যান্টাসিড দিতে বললেন। কিন্তু আমি অ্যান্টাসিড খুঁজে না পাওয়ায় ওনাকে লেবু জলের শরবত করে দিয়েছি। লেবু জলের শরবত খেয়ে উনি আরো বেশি বমি করছেন। এতে আমার কি কোনো দোষ বলুন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অহনার অলরেডি অ্যাসিডিটি হয়েছে, তুমি তার উপর ওকে লেবু জল খাইয়েছো। ওর তো আরো শরীর খারাপ করবে। এই নাকি তুমি অতিথিদের আপ্যায়ন করতে ভালোবাসো? তুমি তো দেখছি অতিথি আপ্যায়ন করতে গিয়ে অতিথিকে মেরে ফেলবে। এভাবেই মালিনী দেবী রাগে গজগজ করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে তাড়াতাড়ি করে দোকান থেকে ওষুধ এনে তার বোনকে খাইয়ে সুস্থ করে। কিন্তু এরকম ঘটনার ফলে অহনা দেবী এবং তার পরিবার ললিতার উপর খুবই রেগে যায়। তাই তারা তখনই ললিতার শ্বশুর বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে যায়, যা দেখে ললিতার খুবই মন খারাপ করে। তাই ললিতা তার বাপের বাড়িতে ফোন করে তার বোন নেহাকে বলে,
তোর কথা খুব মনে পড়ছে বোন, অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি। এক কাজ কর, তোর কলেজে তো গরমের ছুটি চলছে, তুই তোর সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে চলে আয়। এখানে আসলে তোদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না। তুই তো জানিস আমি অতিথি আপ্যায়ন করতে কত ভালোবাসি। এই কথা শুনে নেহা খুবই খুশি হয়। তাই সেদিনই নেহা তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ললিতার শ্বশুর বাড়িতে চলে আসে, যা দেখে ললিতার শাশুড়ি মা খুবই অবাক হয়, কিন্তু সে চাইলেও তাদেরকে কিছু বলতে পারে না। অন্যদিকে ললিতা মনে মনে খুবই খুশি হয়, আর সে প্রচুর পরিমাণে রান্না বান্না করে অতিথিদের খাওয়াতে শুরু করে। এভাবেই কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন ললিতা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বিরিয়ানি, পোলাও, চিকেন, মাটন, পিৎজা ইত্যাদি রান্না করার ফলে মালিনী দেবীর পরিবারের প্রচুর টাকা খরচা হয়ে যায়। আর একদিন নেহার এক বান্ধবী অনিন্দিতা বলে, অনেকদিন তো শপিং এ যাওয়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেল আমরা তোর দিদির বাড়িতে এসেছি, চল আজকে আমরা শপিং করতে যাই। আশপাশটা একটু ঘুরে দেখলে বেশ ভালো লাগবে, না হলে তোর দিদির বাড়িতে এসে মনে হবে কোথাও ঘুরলাম না। অনিন্দিতার কথা শুনে সবাই বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাই ললিতা তখনই নেহা এবং তার বান্ধবীদেরকে শপিং মলে নিয়ে যায়। সেখানে ঘুরতে ঘুরতে নেহার একটা ডায়মন্ডের আংটি ভীষণ পরিমাণে পছন্দ হয়। ওয়াও, কি সুন্দর আংটিটা, এটা আমার হাতে খুব সুন্দর লাগবে। আমার কাছে হীরের আংটি কেনার মতো টাকা থাকলে কি ভালো হতো। থাক, আর কি করা যাবে, ভবিষ্যতে কোনোদিন টাকা হলে আমি এই আংটিটা কিনবো। বোনের মুখে এরকম কথা শুনে ললিতার খুবই খারাপ লাগে। তোর যদি খুব পছন্দ হয়ে থাকে তুই হীরের আংটিটা নিয়ে নে বোন, আমি আংটির টাকা পে করে দেব। তাছাড়া আজকে তোমরা সবাই যা যা কিনবে ভেবেছো, আমি তোমাদের সবার বিল পে করব, কারণ যতই হোক তোমরা আমার বাড়ির অতিথি। ললিতার কথা শুনে নেহা এবং তার বান্ধবীরা খুবই খুশি হয়, আর তারা সবাই ভাবে ললিতার কাছে হয়তো অনেক টাকা আছে। তাই নেহার বান্ধবীরা যত খুশি নিজেদের মতো কেনাকাটি করতে থাকে। আর সবশেষে ললিতা তার বর সুভাষের ক্রেডিট কার্ড থেকে পুরো বিলটা পে করে দেয়। কিন্তু রাত্রিবেলা সুভাষ যখন বাড়িতে আসে তখন সে দেখে তার অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা খরচ করা হয়েছে। তুমি কি আজকে আমার ক্রেডিট কার্ড থেকে 1 লক্ষ টাকা খরচা করেছো? মায়ের কাছে শুনলাম তুমি নাকি আজকে তোমার বোনের বান্ধবীদেরকে নিয়ে শপিং করতে গিয়েছিলে। হ্যাঁ, আসলে আমার বোনের একটা হীরের আংটি খুব পছন্দ হয়েছিল, ওর কাছে টাকা নেই বলে আমি ওকে হীরের আংটিটা কিনে দিয়েছি। নেহা আমার একমাত্র ছোট বোন, আর নেহার বান্ধবীরা আজকে শপিং মলে যা যা পছন্দ করেছে আমি ওদের সবাইকে তাই তাই কিনে দিয়েছি, কারণ ওরা তো আমাদের অতিথি, ওদের আপ্যায়ন করা উচিত। কি, তুমি তোমার নিজের বরের টাকায় একটা পর লোককে আংটি কিনে দিয়েছো? তুমি নিজের জন্য যদি একটা হীরের আংটি কিনতে তাও তো আমি তোমাকে কিছু বলতাম না। ও মা, পরের লোক কোথায়? নেহা আমার নিজের বোন। তাছাড়া নেহা এখন আমার বাড়ির অতিথি, অতিথিদের আপ্যায়ন না করলে আমার শ্বশুর বাড়ির কারোর মান সম্মান থাকবে? অতিথি আপ্যায়ন করা আমাদের কর্তব্য, আমি তো সেই কর্তব্যই পালন করেছি। ললিতার কথা শুনে সুভাষ খুবই রেগে যায়। তোমার যদি অতিথি আপ্যায়ন করার এতই শখ হয়ে থাকে তাহলে তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে অতিথি আপ্যায়ন করে, বুঝেছো? আমাকে কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তোমার অতিথি আপ্যায়ন করার জন্য আমি টাকা ইনকাম করি না। তুমি কি জানো এই কদিনে তোমার অতিথি আপ্যায়নের চক্করে আমার কত টাকা খরচ হয়ে গেছে? এভাবেই সুভাষ ললিতাকে বকাবকি করতে থাকে। এমন সময় নেহা তাদের সমস্ত কথা শুনে ফেলে, তাই নেহা আর কিছুতেই সেখানে থাকতে চায় না। সেদিনই নেহা তার বান্ধবীদেরকে নিয়ে বাড়িতে ফিরে যায়, যার ফলে ললিতার শ্বশুরবাড়ি আবার ফাঁকা হয়ে গেলে ললিতা আবার কোনো অতিথিকে নিমন্ত্রণ করতে চায়, কিন্তু ললিতার পরিবার আর কোনো অতিথিকে বাড়িতে ডাকতে চায় না। এভাবে 2-1 দিন কাটে। একদিন হঠাৎই ললিতার বাড়িতে একজন ভিক্ষুক আসে। মা, আমাকে কিছু খেতে দেবে? অনেকদিন কিছুই খেতে পাইনি। তোমাদের তো অনেক বড় বাড়িঘর আছে, অনেক খাবার দাবারও রান্না হয় নিশ্চয়ই। আমি প্রত্যেক দিন তোমাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় খাবারের সুগন্ধ পাই। এমন কথা শুনে ললিতা খুবই খুশি হয়। তাই তখনই ললিতা সেই ভিক্ষুককে ঘরে নিয়ে যায় আর তাকে আপ্যায়ন করে কাতলা মাছের কালিয়া, খাসির মাংস দিয়ে দুপুরবেলা ভাত খেতে দেয়। উপরবেলা তোমার ভালো করুক, একজন ভিখারিকে তুমি রাস্তা থেকে তুলে এনে খেতে দিচ্ছ। তুমি সারা জীবন খুব সুখে থাকবে। আমাকে আর একটু খাসির মাংস দাও তো, খুব ভালো হয়েছে। আপনার প্রশংসা শুনে আমার জীবনটা সার্থক হয়ে গেল। অতিথি আপ্যায়ন করার পর তারা প্রশংসা করলে আমার ভীষণ ভালো লাগে। আপনি এক কাজ করুন, আপনি প্রত্যেকদিন আমার বাড়িতে এসে খেয়ে যাবেন, কেমন? এই কথা শুনে সুশীলা খুবই খুশি হয়। তাই পরের দিন সুশীলা আরো 5 জনকে নিয়ে ললিতার শ্বশুর বাড়িতে খেতে আসে। ললিতা খুশি হয়ে সবাইকে অনেক আদর যত্ন করে আপ্যায়ন করে। অন্যদিকে ফ্রিতে এরকম খাবার দাবার পেয়ে সেই ভিক্ষুকগুলো অনেক বেশি বেশি করে খাবার খেতে শুরু করে, কিন্তু যা দেখে মালিনী দেবী ভীষণ পরিমাণে রেগে যায়।
তুমি কি এটা লঙ্গরখানা পেয়েছো? অতিথি আপ্যায়নের নাম করে যাকে পাচ্ছ তাকে বাড়িতে নিয়ে এসে খাওয়াচ্ছ। ওই সমস্ত নোংরা ভিখারিদের আমি কোনোদিনও আমার বাড়িতে আসতে পর্যন্ত দিই না। ওদের কোনো বদ মতলব আছে কিনা তারও তো কোনো ঠিক নেই, আর তুমি ওদেরকে বাড়িতে ডেকে আপ্যায়ন করে খাওয়াচ্ছ। আমার অতিথি আপ্যায়ন করতে ভালো লাগে। আমি তো আপনাদেরকে অতিথি নিমন্ত্রণ করার কথা বললে আপনারা রাজি হতে চান না, তাই আমি এনাদেরকেই খাওয়াচ্ছি। গরিব মানুষ ওরা খেতে পায় না, আর আপনি ওদের এমন ভাবে বলছেন। এভাবেই ললিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। আগের বার তুমি আমার ছেলের 1 লক্ষ টাকার বেশি খরচা করে দিয়েছো। শোনো, তুমি যদি এই ভিখারিগুলোকে এখান থেকে না তাড়াও, আমি কিন্তু তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তারপর তুমিও ওই ভিখারিগুলোর সঙ্গে রাস্তায় থাকবে। এমন সময় সেই ভিক্ষুক অর্থাৎ সুশীলা এবং তার সঙ্গী সাথী মালিনী দেবী সব কথা শুনতে পায়। আর যেহেতু তারা পরের দিন ললিতার বাড়িতে আসতে পারবে না, তাই তারা তখনই নিজেদের পকেট থেকে ছুরি বার করতে শুরু করে। এই যে ভালোই ভালোই বাড়িতে কি জিনিসপত্র আছে এখনই বের করে দে, তা না হলে তোদেরকে মেরে ফেলবো। আমরা 5 জন আছি, আর তোরা 2 জন। ঠিক মতো ভেবে কাজ করবি। ললিতা এবং তার শাশুড়ি মা ভীষণই ভয় পেয়ে যায়, তাই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি তোমাদের অতিথি ভেবে বাড়িতে ডেকে এনে খাইয়েছি, আর তোমরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারলে? সবার সঙ্গে ভালো ব্যবহার করার ফল কি এটাই? ললিতা এভাবেই তাদেরকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে মালিনী দেবী সুযোগ বুঝে চুপি চুপি পুলিশে ফোন করে দেয়। আর যেহেতু তাদের বাড়ি থেকে পুলিশ স্টেশন খুবই কাছে হওয়ায় 2-3 মিনিটের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে, আর সুশীলা এবং তার সঙ্গী সাথীকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এরকম ঘটনার ফলে ললিতার শিক্ষা হয়ে যায়, তাই সে আর কখনোই অতিথি আপ্যায়ন করার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে চায় না। দিদি, আপনি তো অনেক বড় গায়িকা হয়ে গেছেন। আপনার কাছে এখন অনেক টাকা। আপনার কেমন অনুভূতি হয় দিদি? মন থেকে ভালো লাগে তো এত ধনী হতে? ধনী হতে কার না ভালো লাগে বলো লতা? যে বলবে তার ধনী হতে ভালো লাগে না, সে অত্যন্ত মিথ্যাবাদী। কিন্তু আমার এরকম গান গেয়ে টাকা রোজগার করে ধনী হওয়ার পেছনে আমার গরিব মায়ের অনেক বড় অবদান আছে। তোমার মা কোথায় থাকে দিদি? শহরে তোমার ফ্ল্যাটে এসে ঘুরে যেতে পারতো একবার। ওনার মেয়ে এত পরিচিতি পেয়েছে, ওনার বুক গর্বে ভরে যাওয়া উচিত। ভালো কথা মনে করিয়েছো। যাই, মাকে একবার ফোন করে আসি। আমি গান গেয়ে গায়িকা অ্যাওয়ার্ড পেয়েছি, মা জানতে পারলে খুব খুশি হবে। এই বলে শিবানী তার মা সাবিত্রী দেবীকে ফোন করতে চলে যায়। সাবিত্রী দেবী গ্রামে এক গরিব কুড়ে ঘরে বাস করে। তার মেয়ে ধনী হলেও সে কখনো নিজের গরিব জীবনযাপন ত্যাগ করতে চায় না। শিবানী তাকে ফোন করে নিজের অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানালে সে ভীষণ পরিমাণে খুশি হয়। শিবানী ফোন রাখার পর লতা বলে, দিদি তোমার মা কি বললো? তুমি তো অনেক হাসতে হাসতেই কথাগুলো বললে। তোমার মা কি উত্তর দিল তোমার কথা শুনে? খুব খুশি হয়েছে বলো। তুমি যখন আমার গরিব মায়ের উপর এত উৎসাহ দেখাচ্ছ, তখন তোমাকে আমার জীবনের একটা গল্প বলি, শোনো। আজ থেকে 5 বছর আগে গরিব সাবিত্রীর ঘরে 2টি যমজ সন্তান জন্ম নেয়, একটি ছেলে এবং আরেকটি মেয়ে। কিন্তু অপুষ্টিজনিত কারণে ছেলে জন্মের পরেই মারা যায়। অন্যদিকে শিবানী হৃষ্টপুষ্ট হওয়ায় সে সুস্থ সবল ভাবে বড় হতে থাকে। সাবিত্রীর স্বামী প্রীতম গানের জগতে ভালোই নাম করেছিল, কিন্তু হঠাৎ করে তার গলায় ক্যান্সার ধরা পড়ায় তার অকাল মৃত্যু ঘটে। ফলে সাবিত্রী তার মেয়েকে মানুষ করতে এবং সংসার চালাতে ভীষণ সমস্যায় পড়ে। একদিন, তোর বাপ তো অকালে আমাদের ছেড়ে চলে গেল, এখন আমি এই গরিব সংসার কি করে চালাবো? মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে অনেক ধনী হব, আর তারপর আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। জানিস শিবানী, তোর বাবা চাইতো তার ছেলে খুব বড় গায়ক হয়ে উঠবে, কিন্তু সে তো ছেলের মুখ দেখতেই পেল না। তাই তোকে বড় গায়িকা হয়ে নিজের বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আচ্ছা মা, তাই হবে। আমি জানি তুমিও ভালো গান করতে পারো, তাহলে তুমি গায়িকা হলে না কেন? শিবানীর কথার উত্তরে সাবিত্রী দেবী কিছুই জানায় না। তারপর থেকে শিবানীকে গায়িকা করে তোলার জন্য তার গরিব মা অনেক পরিশ্রম করতে থাকে। সে গ্রামে জামা কাপড় সেলাই করা শুরু করে। একদিন সে তার মেয়েকে নিয়ে গ্রামের মাস্টার মশাইয়ের কাছে গান শেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু গানের মাস্টার মশাই রতন বাবু কিছুতেই শিবানীকে গান শেখাতে চায় না। না না, আমি তোমাদের মতো গরিবকে কিছুতেই গান শেখাবো না, কারণ তোমাদের উপর কোনো ভরসা নেই। আমায় ঠিক করে মাইনে দিতে পারবে কিনা তাই তো সন্দেহ। তারপর টাকা না পেলে আমার আবার প্রেসার হাই হয়ে যাবে।
আপনি ভুল ভাবছেন। আমি না খেয়ে হলেও আপনার মাহিনা দিয়ে যাব। আপনি দয়া করে আমার মেয়েকে গান শেখান, না হলে ওর প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কাকু, তুমি এভাবে আমাদেরকে ফিরিয়ে দিও না। আমি গান শিখতে চাই। গান না শিখলে আমি টাকা রোজগার করতে পারবো না, আর আমি ধনী হতেও পারবো না। শিবানী এবং তার মা অনেক কাকুতি মিনতি করলে রতনবাবু শিবানীকে গান শেখানোর জন্য রাজি হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। শিবানী খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল গান শিখে যায়। নিজের মেয়ের পড়াশোনা এবং গান বাজনার খরচ জোগাড় করার জন্য সাবিত্রী দেবী অনেক পরিশ্রম করে। এভাবেই বেশ কিছু বছর পার হয়ে যায়। একদিন, শিবানী, তুই তো ভালোই গান শিখে গেছিস। আর শহর থেকে এক ওস্তাদ আসবে গানের পরীক্ষা নিতে। তোকে কিন্তু খুব ভালো করে গান গেয়ে পাস করতে হবে। নিশ্চয়ই কাকু, তোমার ছাত্রী বলে কথা, একেবারে টপ ক্লাস গান আমি গাইবো। তুমি একেবারে চিন্তা করবে না। কিছুক্ষণের মধ্যেই শহর থেকে ওস্তাদ রতনবাবুর গানের স্কুলে পরীক্ষা নিতে চলে আসে। রতনবাবুর সকল ছাত্রীরা ওস্তাদের সামনে সঙ্গীত পরিবেশন করে, কিন্তু ওস্তাদ সকলের গানে খুদ বের করে। শিবানী সবার শেষে তার সামনে গান করে। বাহ, তোমার গানের গলা তো খুব মিষ্টি। আমি এর আগে কখনো এত ভালো গান শুনিনি। দারুণ হয়েছে। আমি তোমায় সবচেয়ে বেশি নাম্বার দিলাম। শিবানী এবং রতনবাবু ওস্তাদের এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। ধন্যবাদ স্যার, আপনার এমন মন্তব্য শুনে আমার মনে হচ্ছে যে রতন কাকার কাছে গান শেখা আমার সার্থক হয়েছে। এভাবে আরো কয়েক মাস কাটে। সাবিত্রীর বয়স বাড়তে থাকে। তার কর্মক্ষমতা আগের থেকে অনেক গুণে কমে যায়, কিন্তু সে তবুও খুবই কষ্ট করে নিজের মেয়ের দেখাশোনা করতে থাকে। একদিন শিবানী সবেমাত্র কলেজ থেকে ফিরে এসেছে। এমন সময় রতনবাবু নাচতে নাচতে তাদের বাড়িতে আসে। কি হলো কাকু, তুমি আজকে আমাদের বাড়িতে আসলে যে? আর এত আনন্দ কিসের তোমার? লটারি পেলে নাকি তুমি? আরে এমন একটা খবর আছে যেটা শুনলে তুই নেচে উঠবি। আজকে সকালবেলা আমায় ওস্তাদ ফোন করেছিল। রতন, আমি শহরে একটা গানের অ্যালবাম লঞ্চ করছি, আর তার জন্য আমার একটা ফিমেল সিঙ্গার দরকার আছে। তাই আমি ভেবে দেখেছি তোর ওই যে মেয়েটা, কি নাম জানো? হ্যাঁ, শিবানী। ওই শিবানীকে দিয়ে গান গাওয়াবো। তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আর এমনিও যদি সুযোগ পাই, ওর আর ওর গরিব মায়ের জীবনও পরিবর্তন হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে এক সপ্তাহ পর আমার গানের স্টুডিওতে চলে এসো, আর গান গাওয়ার বিনিময়ে আমাকে টাকাও দেবো। শিবানী এবং সাবিত্রী রতনের এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। তারাও রতনের সঙ্গে আনন্দে নাচতে শুরু করে। আমার এই গরিবের কষ্ট আজকে সার্থক হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা। দেখতে দেখতে এক সপ্তাহ কাটে। রতনবাবু শিবানী ও তার গরিব মাকে নিয়ে শহরে পৌঁছায়। তারা ওস্তাদের গানের স্টুডিওতে চলে যায়। ওস্তাদ তাদেরকে দেখে খুবই খুশি হয়। সে শিবানীকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। শিবানী খুব সুন্দর করে গানের রেকর্ডিং করে। একদম পারফেক্ট শিবানী, তোমার এই গান সুপার ডুপার হিট হবে, এই আমি বলে দিলাম। এই বলে সে শিবানীর মায়ের হাতে 15,000 টাকা দেয়। এত টাকা দেখে তারা ভীষণ আনন্দ পায় এবং সেই টাকা থেকে 5,000 টাকা তারা রতনবাবুকে দেয়। কিছুদিনের মধ্যে শিবানীর গান শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে। সে অনেক অর্থ উপার্জন করে, কিন্তু তার মা মেয়ের কাছ থেকে 1 টাকাও নিতে চায় না। এতে শিবানী তার মায়ের উপর সবসময় রাগ প্রকাশ করে। তুমি এরকম কেন করো মা? আমার টাকা নাও না, আমার সঙ্গে শহরে গিয়ে থাকো না। আমার উন্নতিতে তুমি একেবারে খুশি নও, আর তুমি তো গায়িকা হতে পারোনি, তাই তুমি আমার উপর হিংসা করো, তাই তো? বাজে কথা বলিস না। তোর টাকা আমার 1 টাকাও লাগবে না, কারণ আমি যা রোজগার করি তাতে আমার সংসার চলে যায়। বাড়তি টাকা নিয়ে আমি কি করব বল? আর তোকে যদি হিংসা করারই হতো তাহলে আমি তোকে গায়িকা বানাতাম কেন? নিজের মেয়ের উপর কেউ কখনো হিংসা করে? আমি চললাম শহরে। তুমি তোমার এই গরিব কুড়ে ঘরে পড়ে থাকো, কারণ তোমার মতো গরিবের আমার ফ্ল্যাটের এসির হাওয়া সহ্য হবে না। এই বলে শিবানী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শিবানী একটি অনেক বড় কোম্পানির তরফ থেকে দেশাত্মবোধক গান গাওয়ার অফার পায়। তার বিনিময়ে সে অনেক টাকা অ্যাডভান্সও পায়। সেই গান গাওয়ার জন্য শিবানী অনেক রেওয়াজও করতে থাকে। শিবানী যখন গান গাইতে স্টুডিওতে উপস্থিত হয় তখন তার গান গাওয়ার সময় খুব কাশি হয়। সে কিছুই গাইতে পারে না এবং কাশতে কাশতে তার মুখ দিয়ে রক্ত উঠে আসে। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন দৃশ্য দেখে রতনবাবু খুবই ভয় পেয়ে যায়। কিরে শিবানী, তোর কি হলো? হাই হাই, তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোর আমি খেয়াল রাখবো, কিন্তু এ কি হলো? রতনবাবু কোনো মতে অ্যাম্বুলেন্সে করে শিবানীকে হাসপাতালে নিয়ে উপস্থিত হয় এবং সাবিত্রীকে ফোন করে সব ঘটনা জানায়। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে শিবানীর চিকিৎসা শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে শিবানী কাঁদতে কাঁদতে হাসপাতালে এসে উপস্থিত হয়।
ডাক্তার বাবু, যে করে হোক আমার মেয়েকে বাঁচান। আপনি টাকা পয়সার চিন্তা করবেন না, আমার মেয়ের যেন কিচ্ছু না হয় ডাক্তার বাবু। দেখুন, আমরা সব রকম চেষ্টা করেছি। আসলে ওর গলায় টিউমার আছে, বংশগত কারণে ওটা শরীরে বাসা বেঁধেছে, আর এই কারণেই ওনার ভোকাল কর্ড বাদ দিতে হবে, আর ভবিষ্যতে উনি কখনো গান গাইতেও পারবেন না। ডাক্তারবাবুর এই কথা শুনে সকলে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু একটা উপায় আছে। ডাক্তারবাবু অপারেশন করে শিবানীকে সুস্থ করে তোলে। রতনবাবু শিবানীর সঙ্গে দেখা করতে আসে। শিবানী তাকে দেখে খুবই খুশি হয়। তুমি আমার পরম আত্মীয় কাকা, এখন আমার পাশে আমার মাকে দরকার ছিল, কিন্তু দেখো ওই বুড়ির এত হিংসা যে আমাকে দেখতেও আসেনি। আসলে আমি গান গাইতে না পারলে ও খুব খুশি হতো। চুপ কর অসভ্য মেয়ে, এরকম বলিস না। তোর মা পাশের কেবিনে ভর্তি আছে, তাহলে তুই শোন সব ঘটনা। আসলে শিবানীর গলার অপারেশনের আগে আপনার মেয়েকে বাঁচানোর একটাই উপায় আছে, সেটা হলো ওর ভোকাল কর্ড বাদ দিয়ে যদি অন্য কারোর ভোকাল কর্ড বসানো হয়, তাহলে ওনার গলার আওয়াজ কখনো নষ্ট হবে না। কিন্তু কে দেবে সেই ভোকাল কর্ড? কেন আমি দেব? আমার মেয়ের গলার আওয়াজ ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করতে পারি। আমি কোনোদিনও ওর জীবনে কোনো বাধা আসতে দেইনি, আর এখনো দেব না। ডাক্তারবাবু এবং রতন সাবিত্রীর এমন কথা শুনে খুবই অবাক হয়। ডাক্তারবাবু আর দেরি না করে অপারেশনের মাধ্যমে সাবিত্রীর গলা থেকে ভোকাল কর্ড বের করে এবং শিবানীর গলায় সেটা বসিয়ে দেয়। এর ফলে শিবানী আবার আগের মতো কথা বলতে পারে, কিন্তু সাবিত্রী সারা জীবনের মতো বোবা হয়ে যায়। শিবানী এই কথা শুনে নিজের কান্না ধরে রাখতে পারে না। সে তার মায়ের কাছে দৌড়ে যায়। তুমি এমন কেন করলে মা? আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি নিজের গলার আওয়াজ আমাকে কেন দিয়ে দিলে? আমাকে ক্ষমা করে দাও মা তুমি। সাবিত্রীর চোখে জল চলে আসে, কিন্তু সে তার অনুভূতি কথায় প্রকাশ করতে পারে না। ধীরে ধীরে তারা দুজনেই সুস্থ হয়ে ওঠে। সাবিত্রী আবার নিজের গ্রামে চলে যায়। অন্যদিকে শিবানী আবার আগের মতো গান গাইতে শুরু করে। সে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য গ্লানিকা অ্যাওয়ার্ড লাভ করে। এই খবর পেপারে পড়ে তার মাও খুবই খুশি হয়। আগের থেকে আমার গানের গলা অনেক মিষ্টি হয়ে গেছে, কারণ মা এখন আমার গলা দিয়ে গান করে। কারণ এখন আমি গান করি না, আমার মায়ের গলা গান করে। শিবানীর এমন কথা শুনে লতার চোখেও জল চলে আসে। কিন্তু দিদি, তুমি যে এক্ষুনি তোমার মায়ের সাথে ফোনে কথা বললে, তাহলে উনি তো কথাই বলতে পারেন না, এটা কি করে সম্ভব? আমি তোমাকে বললাম যে আমি কথা বলেছি, কিন্তু মা আমার সাথে কথা বলেছে আমি সেটা কখন বললাম? আমি মাকে রোজ ফোন করে আমার কথা জানাই, আর মা ফোন ধরে কথা না বললেও সব অনুভব করে। এটাই আমার শান্তি। এভাবে গরিব মায়ের সাথে ধনী মেয়ের এক আত্মার বন্ধন গড়ে ওঠে। শিবানী দিনে দিনে আরো সমৃদ্ধি লাভ করে, আর তার গরিব মা নিজের মেয়েকে দূর থেকে দেখে আনন্দ পায়।